চ্যাপ্টার উদ্ভিদের প্রজনন। তো উদ্ভিদের প্রজনন তোমরা অলরেডি কিন্তু মানব জীবনের ধারাবাহিকতা পড়ে আসছো। তো উদ্ভিদ প্রজনন বিষয়টা নিয়ে আমরা আমাদের বায়োলজির যেই শাখায় আলোচনা করি তাকে বলা হয় ভ্রূণবিদ্যা কিংবা প্ল্যান্ট এমব্রায়োলজি। এমব্রায়ো মানে হলো ভ্রূণ, লজি মানে হলো গিয়ে নলেজ থেকে আসছে, ঠিক আছে? উদ্ভিদ ভ্রূণবিদ্যা। আচ্ছা বলো তো, প্রজনন না হইলে কি হইতো? এই যে উদ্ভিদের যে প্রজনন হচ্ছে, এই প্রজনন না হলে উদ্ভিদের কি অবস্থা হতো এটা আমাকে একটু বলো তো। হ্যাঁ রিয়া, দামি নিব। 8-9 পড়ো না, অবশ্যই বুঝবা জিনাত, কেন বুঝো না? আর 8-9 কেন পড়ো না? পিট্টু দিব, পড়ে ফেলবো অবশ্যই। 8-9 খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? বলো তো, যদি উদ্ভিদের প্রজনন না হতো তাহলে আমাদের কি কাহিনী হইতো বলো তো? অস্তিত্ব থাকতো না। ভেরি গুড। তার মানে দেখো, যদি উদ্ভিদের প্রজনন না হতো তাহলে আল্লাহ পৃথিবী সৃষ্টির সময় যে উদ্ভিদগুলো দিয়েছিল সেগুলাই বিনাশ হয়ে যেত। আমরা এই যে খাদ্য, পানি, আলো, ছায়া, গ্যাস পাচ্ছি, আমাদেরও বিলুপ্ত হইতো, আমরাও বিলুপ্ত হয়ে যেতাম। আবার দেখো, প্রজনন না থাকলে এই যে সঞ্চারী বলে কেউ যে ছিল, কিংবা সৌরভ, মুজাহিদ, তাওহিদ, শাকিরা বলে যে কেউ ছিল, ওদের কোনো অস্তিত্ব থাকতো না। আজ থেকে প্রায় 100 বছর পরে পৃথিবীতে আমার অস্তিত্ব কিভাবে থাকবে? আমার নাতি অথবা নাতির ঘরের পুঁতি দিয়ে। আবার ধরো সাহিবা নামে কেউ যে ছিল, তার অস্তিত্ব কিভাবে থাকবে? তার নাতির ঘরের পুঁতিকে দিয়ে। তাহলে পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের যে মৌলিক প্রক্রিয়া তাকে আমরা বলি প্রজনন। তাহলে যদি বলে উদ্ভিদের প্রজনন কাকে বলে, আমরা কি বলবো? একটি মাতৃ উদ্ভিদ যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে তারই অনুরূপ নতুন উদ্ভিদের সৃষ্টি করে তাকে উদ্ভিদের প্রজনন বলে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের বিগত কয়েক বছরে কিন্তু শর্ট সিলেবাসে ছিল না। সো তোমাদের সময় যেহেতু এবার এটা সিলেবাসে আছে, সো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে মাস্ট। এই জন্য আমরা কিন্তু 9-10 যে টপিকগুলো পড়েছিলাম না, পুং গ্যামিটোফাইট, স্ত্রী গ্যামিটোফাইটের গঠন, নিষেক, এরপরে অযৌন প্রজনন, সেম জিনিসগুলো নতুন আঙ্গিকে, নতুন মোড়কে এই চ্যাপ্টারে আবার আছে। নিষেকের পরিণতি, বাট এখানে আরেকটু ইন ডিটেলস আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা একটু এই ছবিটা ভালো করে খেয়াল করো, যে ধরো একটা বীজ যখন আমরা মাটিতে পুঁতে দিলাম, সেখান থেকে পানির মাধ্যমে, আলো, বাতাস, এগুলোর মাধ্যমে অঙ্কুরোদ্গম হলো, হয়ে আমার কাণ্ড আর শিকড় গজালো। সেই কাণ্ড আর শিকড় থেকে যখন উপরের দিকে পাতা গজাবে, সেই পাতায় হলো ফুল, সেই ফুল ফুল থেকে আমাদের পরাগরেণু পরাগায়নের মাধ্যমে আবার বীজ তৈরি করলো। তাহলে এই যে এভাবে উদ্ভিদের জীবন চক্র কিন্তু পরিচালিত হচ্ছে। তাহলে একটা প্রজননকে আমরা পুরাতন বই অনুযায়ী 3 ভাগে ভাগ করতে পারতাম। একটা ছিল অঙ্গজ প্রজনন, যেটা কিনা উদ্ভিদের দেহ অঙ্গের মাধ্যমে হয়। একটা ছিল অযৌন প্রজনন, যেটা কিনা স্পোরের মাধ্যমে হয়। আর আরেকটা ছিল তোমার যৌন প্রজনন, যেটা দুইটা বিপরীত প্রকৃতির গ্যামিটের মাধ্যমে হয়। তবে এখন নতুন এডিশনের বইগুলোতে অঙ্গজ আর অযৌন এই দুটাকে মিলিয়ে মিশে একাকার করে অযৌন বানিয়ে দিয়েছে, আর যৌনটা আলাদা রয়ে গেছে। তবে আরেকটা ভ্যারাইটি সৃষ্টি হয়েছে, সেই ভ্যারাইটির নাম কি জানো? পারথেনোজেনেসিস। পারথেনোজেনেসিস। এই পারথেনোজেনেসিসের কি তোমরা নাম শুনছো? সিফাত, এটা আসলে বলা যাচ্ছে না রে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসে, বাট আমি ধারণা করতেছি যেগুলো এক্সট্রা সিলেবাসে সেগুলো তোমাদের বেলায় বেশি গুরুত্ব দিবে, বুঝছো? হবে সুমা, বাকিগুলো এমসিকিউর জন্য ভালো করে পড়বা। হ্যাঁ, ভেরি গুড। রিপ্রোডাকশন উইদাউট মেল। ওকে নাকিব, দোয়া করবো। তাহলে দেখো, আমি আসলে গ্রিক মিথোলজি সম্পর্কে আমার আইডিয়া কম। আমি যতটুকু পড়ছি, এক এক জায়গায় এক এক রকম লেখা, বা যেখান থেকে গল্পটা শুনছি, যে গ্রিক দেবতা জিউসের নাম তোমরা সবাই শুনছো তাই না? জিউসের ক্যারেক্টার অত বেশি ভালো ছিল না। সে যতবারই পৃথিবীতে আসতো ততবারই সে এক না আকাম করতো। তো সে হচ্ছে কি অসীম ক্ষমতাধর ছিল। পৃথিবীর এমন কোনো জিনিস না যেটা তার পক্ষে করা অসাধ্য। তখন তার বউ তার প্রতি খেপে গিয়ে বলছে, তুমি তো সব কাজ করতে পারো, দেখি তো তুমি আমাকে ছাড়া কিভাবে তুমি বাচ্চা পয়দা করতে পারবা। এখন জিউসের খুব রাগ হয়েছে। জিউস বলছে, আমি এত ক্ষমতাধর, আমি এত কাজকর্ম করতে পারি, আমি কেন একটা সন্তান জন্ম দিতে পারবো না একা একা? তো জিউসের তপস্যার কারণে সে তার কপাল থেকে তার স্ত্রীকে ছাড়া, নিষেক ছাড়াই কন্যা সন্তান পার্থেনের জন্ম দেয়। তাহলে এই যে দেখো, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। নিষেক ছাড়াই যে পার্থেন দেবী তার কপাল থেকে তৈরি হলো, এই প্রক্রিয়াটাকেই বলা হয় পার্থেনোজেনেসিস। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করতে পারি, সেটাকে আমরা পার্থেনোজেনেসিস বলবো, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখান থেকে কি বলতে পারি, যে একটা গাছের মূল, কাণ্ড, পাতা, সব জায়গা থেকে কিন্তু প্রজনন পসিবল। তাহলে আমরা এখানে দেখলাম, দেখো এখানে একটা গাছের আমরা কাণ্ড আলাদা করে সেটাকে মাটিতে পুঁতে দিই, নতুন গাছ হয়ে গেল, ঠিক আছে? এই যে আমরা রূপান্তরিত মূল পাই, রূপান্তরিত কাণ্ড পাই, আবার পাতা থেকে পাথরকুচি গাছের জন্ম হয়, এই সবগুলাই কিন্তু তোমার হচ্ছে কি অঙ্গজ প্রজননের এক্সাম্পল। এই জিনিসটাই যখন আমাদের অপুষ্পক উদ্ভিদগুলা করবে, যেমন শৈবাল কিংবা ছত্রাক, তখন ওরা কিন্তু দেহ অঙ্গের মাধ্যমে কাজটা করতে পারে না। ওদের দেহের যে কোনো একটা কোষ বারবার বারবার বিভাজিত হয়ে অসংখ্য স্পোর তৈরি করবে। এই স্পোরটাই যখন অঙ্কুরিত হবে, মূল দেহ বা মাইসিলিয়াম তৈরি করে ছত্রাকের ক্ষেত্রে, সেখান থেকে ওদের যে তোমার ফ্রুট বডি বা যেটা ওদের জনন অঙ্গ, সেটা তৈরির মাধ্যমে একটা কমপ্লিট মাশরুম বা শৈবাল তৈরি করে ফেলে।
ঠিক আছে। আর যৌন প্রজননের ক্ষেত্রে দুইটা বিপরীত প্রকৃতির শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করে, যেটা কিনা বারবার বারবার মাইটোসিস করে বা ক্লিভেজ করে ভ্রূণ তৈরি করে। তাহলে তোমরা মাথার মধ্যে গেঁথে ফেলবা, যাহাই স্পোর তাহাই রেণু তাহাই গ্যামেট তাহাই শুক্রাণু তাহাই ডিম্বাণু। এগুলো হচ্ছে নামে ভিন্ন কিন্তু কাজে একই। এরা সবাই হলো হ্যাপ্লয়েড এবং জনন কোষ। ঠিক আছে, এদের সবাই হলো নামে ভিন্ন কিন্তু কাজে একই, সবাই জনন কাজে পার্টিসিপেট করে। কিন্তু আমরা হচ্ছে স্পোর বা রেণু এটা সাধারণত অযৌন জননের জন্য ব্যবহার করি, আর গ্যামেট শুক্রাণু ডিম্বাণু এগুলো সাধারণত যৌন জননের জন্য ব্যবহার করি। আদারওয়াইজ সবাই জনন কোষ, সবাই জনন কাজে পার্টিসিপেট করে, আর সবাই হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড। ঠিক আছে। আচ্ছা মুস্তাফিজ, সমস্যা নেই, তুমি দেখবা লাস্ট পর্যন্ত এসে আবার মনে থাকতেছে সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে। অঙ্গজ প্রজনন আর পার্থেনোজেনেসিসের মধ্যে পার্থক্য হচ্ছে আফরা, আমাদের হচ্ছে গিয়ে অঙ্গজ প্রজননে কেবলমাত্র মূল কাণ্ড পাতা এগুলো নতুন গাছ তৈরি করবে, এখানে কোনো শুক্রাণু বা ডিম্বাণুর কোনো কাহিনী নেই। বাট পার্থেনোজেনেসিসে ঠিকমতো আমাদের শুক্রাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে, কিন্তু এরা একটা আরেকটার সাথে মিলিত না হয়ে সেই শুক্রাণু আর ডিম্বাণু থেকে আমরা গাছ পাবো। ওই তোমার অঙ্গজ প্রজননে শুক্রাণু ডিম্বাণুর কোনো কাহিনীই নাই, জাস্ট মূলটা টুপ করে পড়ে নতুন গাছ হয়ে গেল, পাতা টুপ করে পড়ে নতুন গাছ হয়ে গেল, সেখানে কোনো মাইক্রোস্পোরোজেনেসিস কোনো মেগাস্পোরোজেনেসিস নাথিং, কিছুই হবে না। কিন্তু পার্থেনোজেনেসিসে এত কষ্ট কইরা ডিম্বাণু শুক্রাণু বানানোর পর সেগুলো মিলন ছাড়াই নতুন গাছ তৈরি করে। বুঝতে পেরেছো আফরা? আচ্ছা অঙ্গজ আর অযৌন, অঙ্গজ আর অযৌনের স্পেসিফিক ডিফারেন্স নাই, সকল অঙ্গজ প্রজননই অযৌন প্রজনন, বাট আমরা বেসিক্যালি অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে অযৌন আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ রে, এইচএসসিতে পার্থেনোজেনেসিস লাগে। শারীরবৃত্তিক আর শারীরতাত্ত্বিকে তেমন কোনো পার্থক্য নাই, দুইটাই কাছাকাছি। বুঝছো? স্পোর হচ্ছে মিওসিসের পর যদি একটা এন একটা নতুন জীব হয়, গ্যামেট মিলিত হয়ে 2n জীব হয়। জিনাত একই তো কথা রে। স্পোর তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি নতুন জীব তৈরি করার জন্যই ব্যবহার করতেছি, তাই না? সো সবগুলোই তো ঘুরে ফিরে সেই বটের তলা। মানুষের মধ্যে পার্থেনোজেনেসিস এখন পর্যন্ত, হ্যাঁ ওই যে তোমার হলো ঈসা আলাইসাল্লামের জন্মকে কিন্তু অনেকে পার্থেনোজেনেসিস বলে, কারণ বিবি মরিয়ম কিন্তু নিষেধ ছাড়া ঈসা আলাইসাল্লামকে জন্ম দিয়েছিলেন, সো এটাকে অনেকেই তোমার হচ্ছে গিয়ে পার্থেনোজেনেসিস বলে। ঠিক আছে। আচ্ছা তাহলে আসো আমরা এখন শুরু করি। হ্যাঁ, তা পার্থেনোজেনেসিসে এনও হয় টয়েস এনও হয় সাজিদ, এটা আমরা লাস্ট ক্লাসে ইন ডিটেলস পড়বো। আজকে তোমাদেরকে একটু হালকার উপরে ঝাপসা ধারণা দিলাম, যাতে করে আমাদের হঠাৎ করে তোমাদের বই পড়তে গেলে বা প্যারালাল টেক্সট পড়তে গিয়ে ওয়ার্ডটা দেখে তোমরা ঘাবড়ায় না যাও। বাট পার্থেনোজেনেসিস কখন হ্যাপ্লয়েড হয়, কখন ডিপ্লয়েড হয়, প্রাণীদেরকে আদৌ হয় কিনা, মানুষের হয় কিনা, কোন প্রাণীর হয়, কোন উদ্ভিদের হয়, এগুলো আমরা লাস্ট ক্লাসে ইন ডিটেলস পড়বো। এখন তোমরা আমাকে বলো, তোমরা শৈবালে পড়েছিলে যৌন প্রজনন কয় রকমের হতে পারে? যৌন প্রজনন ধরো তোমাদেরকে দিয়ে এক্সাম্পল দেই, রিফাত, হ্যাঁ একটা দুইটা রিফাত, রিফাতের চেহারা শুধু হুবহু একই রকম, তাহলে যদি এরকম দুইটা রিফাত হয়, দুইটা দেখতে একই রকম, দুইটা গ্যামেট দেখতে একই রকম, ওদেরকে আমরা বলি আইসোগ্যামি। এখন ধরো একটা হলো লম্বা রিফাত, একটা হলো বাটু রিফাত, দুজনের চেহারাই কিন্তু একই রকম, ঠিক আছে, কিন্তু দুজনেই হলো একজন লম্বা একজন বাটু, এটাকে বলা হবে অ্যানাইসোগ্যামি। দুইটার চেহারাই একই রকম, জাস্ট একটা লম্বা আর একটা হলো বাটু। এবার ধরো রিফাত আর রিফাতের পার্টনার মিলে ওদের পরবর্তী বংশধর তৈরি করলো, তাহলে কি দুজন দেখতে ভিন্ন? ধরো রিফাত হচ্ছে কি ছোটখাটো আর রিফাতের পার্টনার হচ্ছে মোটাসোটা, রিফাত অনেক নাড়াচাড়া করে কিন্তু রিফাতের পার্টনার অত বেশি নাড়াচাড়া করতে চায় না, অলস প্রকৃতির, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে উওগামী। ওকে, তাহলে যৌন প্রজননের ক্ষেত্রে যদি গ্যামিট দুইটা দেখতে একই রকম হয়, চেহারা শুরু একই রকম হয়, ওদেরকে আমরা বলি আইসোগ্যামি। চেহারা একই কিন্তু সাইজের ক্ষেত্রে একটা লম্বা একটা খাটো, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাইসোগ্যামি। আর যদি বড় এবং নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট এবং সচল শুক্রাণুর মিলন হয়, শুক্রাণুটা কেন তোমার সচল? কারণ শুক্রাণুর একটা লেজ আছে সেন্ট্রিওল যেটা তৈরি করে, কিন্তু ডিম্বাণুর কোনো লেজ নাই, এই জন্য এটাকে বলা হয় উওগ্যামাস বা উওগ্যামি। উওগ্যামি হচ্ছে অ্যাডজেক্টিভ, উওগ্যামাস হচ্ছে গিয়ে নাউন, দুইটা সেম জিনিস। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে তিন প্রকারের যৌন জনন আমরা পেলাম, শৈবালে কোনটা ছিল বলো তো? শৈবালে যৌন প্রজনন কিভাবে হয়েছিল? না রে, আমি মেডিকেলের ক্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ তোমরা যখন মেডিকেলে চান্স পেয়ে যাবা তখন ইংলিশে ক্লাস হবে, কিন্তু অ্যাডমিশন তো বাংলাতেই হবে। ঠিক আছে। আর সব টিচার ইংলিশে ক্লাসও নেয় না, কিছু টিচার বাংলায় বুঝে আর কিছু টিচার বেশি স্টাইল করে, ওনারা পুরোটা ইংলিশে পড়ায়। আমার কাছে কোনো টিচার বাংলায় বুঝাইলেই আমার বেশি কমফোর্টেবল লাগতো আর কি। আচ্ছা ভেরি গুড, তাহলে শৈবালে কিন্তু হয় আইসোগ্যামি। আর মানুষের কি হয় দেখি বলো তো? মানুষের মানুষের যৌন প্রজননটা কেমন দেখি, কে বলতে পারবা? না রে, শৈবালের মধ্যে ইউলোথ্রিক্সে আমরা শুধুমাত্র আইসোগ্যামি পড়েছিলাম। হ্যাঁ প্রশ্নটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, আমি যদি বলি তোমার ইউলোথ্রিক্স, তখন ইউলোথ্রিক্স শুধুমাত্র আইসোগ্যামি হয়। এবার বলো মানুষের কোনটা? আরে সাব্বাস, উওগ্যামাস, মাশাল্লাহ, তাহলে তোমাদের মনে আছে। ঠিক আছে, তাহলে মানুষের যৌন প্রজনন কোন ধরনের হবে? উওগ্যামাস ধরনের হবে। তাহলে এতটুকু পর্যন্ত সবার ক্রিস্টাল ক্লিয়ার? আমরা শুধুমাত্র প্রজননের সংজ্ঞাটা হলো জ্ঞানমূলকের জন্য পড়বো, আর এগুলো আমাদের জাস্ট জানার জন্য, এখান থেকে পরীক্ষায় তেমন প্রশ্ন আসে না। এবার আমরা চলে আসি একটা গাছের, একটা পূর্ণাঙ্গ গাছের কি কি অংশ থাকে বলো? আমরা যদি বলি একটা আদর্শ গাছ, একটা আদর্শ গাছে কি কি অংশ থাকবে বলো তো বাচ্চারা? ভেরি গুড, মূল, তারপরে কাণ্ড, পাতা,
ফুল আর হচ্ছে ফল। তাহলে এবার বলো তো এই 5টা অংশের মধ্যে প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ কোনটা? বিটপ মানে হচ্ছে গাছের একটা অংশ, শুট বা বিটপ। এই 5টার মধ্যে প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত কোনটা? বাহ, তোমরা দেখি সবাই অ্যান্সার করতে আছে ক্লাসে, সবাই বেশ চেয়ারফুল আছে, ভালোই লাগতেছে। দেখি তো কে কে আছে ক্লাসে। আমাদের হলিক্রস এরকম করতে, বুঝছো, আমাদের প্রথম দিন আর শেষ দিন আমাদের সিস্টার শিখা সবার নাম ধরে ধরে প্রেজেন্ট করতো। কারণ দেখবা তোমাকে কেউ যখন নাম ধরে ডাকে, দেখবা চ্যাটিং এর সময় কেউ যখন তোমাকে মেসেজে লেখে নাজনীন ভালো আছো, নাজনীন তুমি কি এটা করেছো, দেখবা নিজের মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে, বুঝছো। আচ্ছা, আমাদের এখানে অনেকে মেজাবিন, দীপা, সোহা, শিমু, অঙ্কুশ, ফারিহা, মেহেরিন, তুবুয়া, ফাতেমা, রিফাত, প্রাপ্তি, থুইচ, অপন, তন্নি, আবু বকর, জীবন, অঙ্কিতা, প্রবীর, রিমি, জিম, কিছু কিছু পোলাপাইন আছে প্রতিদিন হচ্ছে সবাই অ্যান্সার করবা। তাহলে দেখবা ক্লাসে অন্তত একবার করে আমরা যদি লিখি তাহলে সেটা পড়া হয়ে যাবে, বুঝছো। আচ্ছা, হ্যাঁ জিনাত, উপমা, তখন নামটা আসে না, আসলে ইন্টারনেটে গ্লিচ হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে ফুল, এটা হচ্ছে গিয়ে প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। বিটপ বা শুট মানে হলো গাছের একটা অংশ যেটা প্রজননে সাহায্য করে। তাহলে এবার আমাদের নেক্সট প্রশ্ন বলে ফেলো তো বাচ্চারা, একটি আদর্শ ফুলের কি কি অংশ পাওয়া যায়? একটা আদর্শ ফুল, একটা আদর্শ ফুলের কি কি অংশ পাবো? ভেরি গুড, 5টা। যদিও তোমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টারে 4টা অংশ বলা হয়েছে এবং পুষ্পাক্ষ অংশটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা একদম গোড়ার দিকে যে অংশটা পেতাম, ছোট ক্লাসে পড়েছি, সেটা ছিল হচ্ছে পুষ্পাক্ষ বা থ্যালামাস। বাট নতুন এডিশনের বইতে থ্যালামাসটা আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করতে পেরেছো। তাহলে এই যে দেখো বৃতি বা ক্যালিক্স, যার প্রতিটা খণ্ডকে বলা হয় সেপাল বা বৃত্তাংশ। ওকে, আচ্ছা, দ্বিতীয় অংশের নাম হচ্ছে একটা ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ। একটা ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটা, যেটা দেখে আমরা ফুলকে পছন্দ করি? একটা ফুলের সবচাইতে আকর্ষণীয় অংশ হচ্ছে তার করলা বা দলমণ্ডল, ঠিক আছে। তাহলে এই যেটাকে আমরা বলছি দলমণ্ডল, যার প্রতিটা খণ্ডকে বলা হয় পেটাল কিংবা পাপড়ি। এবার দেখো তৃতীয় অংশে তাহলে আমাদের কি আসবে? তৃতীয় অংশে হচ্ছে আমাদের আসবে হলো গাইনোসিয়াম। গাইনোসিয়াম, তাহলে আমাদের যে স্ত্রী স্তবক বা গাইনোসিয়াম, তার প্রতিটা সদস্যকে আমরা বলে থাকি কার্পেল বা গর্ভপত্র বা স্ত্রী কেশর। আর স্ত্রী কেশরের সাথে সাথে এটাকে লম্বা করে দিই, স্ত্রী কেশরের পাশাপাশি আমরা পাবো হচ্ছে আমাদের অ্যান্ড্রোসিয়াম বা পুং কেশর, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? যে পুং স্তবক, যার প্রতিটা সদস্যকে বলা হয় স্ট্যামেন বা পুং কেশর। তাহলে এই যে আমাদের হচ্ছে অপর নামগুলো, প্লুরাল হলে আমরা কি বলবো, সিঙ্গুলার হলে আমরা কি বলবো, এই প্রতিটা জিনিস আমাদেরকে কিন্তু এমসিকিউর জন্য ভালো করে জেনে বুঝে বুঝে পড়তে হবে। যে সেপাল, পেটাল, টেপাল, সেপাল মানে বৃত্তাংশ, পেটাল মানে পাপড়ি, আর এখানে হলো কার্পেল, এখানে হচ্ছে আমাদের স্ট্যামেন। তাহলে এবারে চলো আমরা দেখি যে আমাদের এই যে একটা ফুলের অংশগুলো আমরা বললাম, দেখো পরাগধানী আর পুংদণ্ড, এই দুটো মিলে আমাদের পুংকেশর বা স্ট্যামেন, আর গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের গর্ভপত্র বা কার্পেল। তাহলে এইবারে আমরা যেহেতু প্রজনন নিয়ে পড়াশোনা করতেছি, তাহলে আবৃতবীজী উদ্ভিদের যৌন জনন কি ধরনের বলতো? আবৃতবীজী উদ্ভিদের যৌন জনন কি ধরনের বলতো? এক্সামে 4 অ্যান্সার করবা নুহা। আবৃতবীজী উদ্ভিদ যৌন জনন কি ধরনের? উওগ্যামাস। ভেরি গুড। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে শুক্রাণুটা কিভাবে তৈরি হচ্ছে আর ডিম্বাণুটা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে মনে রাখবা যে মানুষ ছাড়া যে কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে পুরুষের অংশগুলো হয় ছোট আর স্ত্রী দেহের অংশগুলো হয় বড়। তাহলে পুরুষের ছোট অংশকে আমরা বলবো মাইক্রোস্পোর, শুক্রাণুকে কি বলবো? মাইক্রোস্পোর। আর যেই পদ্ধতিতে তৈরি হয় তাকে বলবো জেনেসিস। তাহলে পুরো প্রক্রিয়াটার নাম কি? মাইক্রোস্পোরোজেনেসিস, বা আমরা বলতে পারি সংক্ষেপে পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। তাহলে আমরা যেহেতু এখন ওগ্যামাস পড়ছি, তাহলে চলো আমরা দেখে ফেলি যে ওগ্যামাসের যে নায়ক অর্থাৎ শুক্রাণু, সেই শুক্রাণু আমাদের পুং গ্যামিটোফাইট থেকে কিভাবে তৈরি হয়, ঠিক আছে। তাহলে তোমরা চাইলে আপুর সাথে সাথে এটা আঁকতে পারো, আবার চাইলে শুধুমাত্র মনোযোগ দিয়ে দেখো, পরে ক্লাসে পিডিএফ দেখে এঁকে ফেলো। তাহলে এবারে বলো বাচ্চারা যে একটা আদর্শ পুংকেশরের কি কি অংশ পাওয়া যায়? একটা আদর্শ পুংকেশরের মধ্যে আমরা কি কি অংশ পাবো? ভেরি গুড, আমরা দুইটা অংশ পাবো। একটা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড, ইংরেজিগুলো কিন্তু পড়বা, আমি বারবার বলতেছি, অনেক সময় অপশনে শুধু ইংরেজি দিয়ে দেয়। আর মাথার কাছে এটা হলো অ্যান্থার বা পরাগধানী। এই অ্যান্থার বা পরাগধানীকে আমরা এখন প্রস্থচ্ছেদ করে কেটে নিয়ে মাইক্রোস্কোপের নিচে কি করব বলতো? জুম করে দেখব। আমরা এখন এই অ্যান্থার বা পরাগধানীকে কেটে প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখব। তাহলে জুম করে দেখলে কি হবে বলতো?
মানুষের ক্ষেত্রেও এটা না, মানুষের ক্ষেত্রে কিছু কিছু না মিল আছে, আবার কিছু কিছু না মিল নাই, বুঝছো? তাহলে এবারে চলো আমরা দেখি কি কি পাওয়া যাবে। দেখবো যে আমাদের পরিণত যে পরাগধানীটা, সেই পরাগধানীটা হলো 4 কোণা বিশিষ্ট। এই 4টা কোণার মাঝখানে কি থাকে? একটা যোজক থাকে, যোজক, কানেক্টর। দেখবা প্রতিটা ফ্যামিলিতে একটা ভাই বোন অন্যান্য ভাই বোনের চেয়ে বেশি বেশি খায়। যেমন আমার আম্মু, আমাদের 2 বোনের মধ্যে আমার বড় বোন কিন্তু বেশি খায়, হ্যাঁ আমি খুবই কম খাই, কিন্তু আমার বড় বোন মাশাল্লাহ স্বাস্থ্য টাস্থ্য নর্মাল আছে, আর আমি মনে হয় যেন বাতাস খাইলেও ফুলে যায়, ঠিক আছে? তো আমার আম্মু ওকে খানেওয়ালা বলে, বুঝছো, খানেওয়ালা উদ্দিস মোল্লা। তো এরকম অনেকের হয়, অনেকের জেনেটিক্যালি বডিতে ব্রাউন ফ্যাট বেশি থাকলে বেশি খেলেও মোটা হয় না, আবার কারো কারো বডিতে তোমার হচ্ছে হোয়াইট ফ্যাট থাকাতে এরকম আমার মতো পানি খাইলেও মনে হয় যেন মোটা হয়ে যায়। অনেকের গ্রোথ হরমোনের প্রবলেম থাকে, হাইপোথাইরয়েডিজমে মানুষ মোটা হয়, আবার থাইরয়েড বেশি হলে মানুষ শুকায় যায়, এগুলো আমরা সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে পড়েছি। তো তোমাদের ফ্যামিলিতে এরকম কেউ আছে যে খানেওয়ালা, 2 ভাই বোনের মধ্যে সব খানা একাই খেয়ে ফেলো? আম্মু কিছু এলে আমাদের খানেওয়ালা বলতে, বুঝছো? আচ্ছা, যে অনেকেই আছে খানেওয়ালা। সেরকম আমাদের এই যে পরাগধানী, সে আর্কিস্পোরিয়াল কোষের 4 কোণার একটা কোষ এই খানেওয়ালা, ঠিক আছে? সে আশেপাশে কোষগুলা থেকে কি হবে বলো তো? আকারে বড় হবে। সে যে আকারে বড় সেটা আমি কিভাবে বুঝবো? তার নিউক্লিয়াসটা হবে বড় এবং সাইটোপ্লাজমটা হবে ঘন। তাহলে প্রতিটা কোণার যে একটা কোষ আশেপাশে কোষগুলো থেকে আকারে বড় হয়ে যায় খানাদানা করে, নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন হয়ে যায়, এই কোষটাকে আমরা বলবো আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে এবার তোমাদের কাছে প্রশ্ন, বলো তো বাচ্চারা, এই যে আর্কিস্পোরিয়াল কোষ, এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? আর্কিস্পোরিয়াল কোষ এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? বলো তো। বাহ মেজাবিন, হাই ফাইভ। শারমিনও হাই ফাইভ। আচ্ছা বলো তো, এরা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? আবির, তুবা, হাবিবা, সোহান, সৌরভ, তাসফিয়া, এরপরে অমি, জিনাত, রাইসা, ওরা রাইট অ্যান্সার করেছে। নুহা, তাহলে এটা হবে টয়েসেন। আমি কিন্তু এখন পর্যন্ত মায়োসিস শব্দটা উচ্চারণ করি না, ঠিক আছে? তাহলে যতক্ষণ না পর্যন্ত আমি মায়োসিস শব্দটা উচ্চারণ করব, ততক্ষণ পর্যন্ত আবৃতবীজী উদ্ভিদ ডিপ্লয়েড। তার মানে আবৃতবীজী উদ্ভিদের ফুলও ডিপ্লয়েড, পুংকেশরও ডিপ্লয়েড, অ্যান্থারও ডিপ্লয়েড। তার মানে যতক্ষণ না পর্যন্ত আমি মায়োসিস বলবো, ততক্ষণ পর্যন্ত যতগুলা কোষের নাম আমি নিব, প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড হবে। এটা একদম মাথার মধ্যে গেঁথে ফেলো, ঠিক আছে? তাহলে আর্কিস্পোরিয়াল কোষ আমাদের ডিপ্লয়েড। ওকে, এই আর্কিস্পোরিয়াল কোষটা বারবার বারবার করে বিভাজিত হয়ে পরিধির দিকে কিছু দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে কিছু প্রাথমিক জনন কোষ তৈরি করে, ঠিক আছে? তাহলে আর্কিস্পোরিয়াল কোষটা বারবার বিভাজিত হয়ে পরিধি বা ডায়ামিটার বরাবর কি তৈরি করছে? কিছু দেয়াল কোষ তৈরি করছে, আর কেন্দ্রের দিকে তৈরি করছে প্রাথমিক জনন কোষ। এরাও কিন্তু ডিপ্লয়েড, কারণ আমি এখনো মায়োসিস বলিনি। প্রাথমিক জনন কোষ। আমাদের যে দেয়াল কোষগুলো পরিধি মানে হচ্ছে গিয়ে বাইরের দিকে তৈরি হবে, এই দেয়াল কোষগুলো হচ্ছে 3টা থেকে 5টা স্তর বিশিষ্ট হয়, ঠিক আছে? 3 থেকে 5টা স্তর বিশিষ্ট। এই 3 থেকে 5টা স্তরের মধ্যে সবচেয়ে ভিতরের স্তরটার নাম হলো ট্যাপেটাম। এটা এমসিকিউতে আসে যে দেয়াল কোষের সবচেয়ে ভিতরের স্তরটার নাম কি? উত্তর হচ্ছে ট্যাপেটাম। এখন বলো তো, এই ট্যাপেটামগুলো একদম আমাদের জনন মাতৃকোষকে ঘিরে থাকে, তাহলে ওদের কাজ কি হতে পারে? এই ট্যাপেটামগুলো আমাদের জনন মাতৃকোষকে একদম চারপাশ থেকে ঘিরে রাখে, তাহলে ওদের কাজ কি হতে পারে বলো তো? ভেরি গুড, তার মানে ওকে ওকে পুষ্টি দিবে, ঠিক আছে? ট্যাপেটামে প্রাথমিক জনন কোষগুলো যখন বড় হবে ওদেরকে পুষ্টি দিবে, ওকে পুষ্টি দিবে। আচ্ছা, এবার দেখো, প্রাথমিক জনন কোষ এবার খাওয়া দাওয়া করে মোটুসোটু হয়ে এবার তৈরি করবে হচ্ছে আমাদের জনন মাতৃকোষ। যেখানে মা সেখানে এক্সট্রা ভালোবাসা, সেখানে কোষটা হবে ডিপ্লয়েড। এই জনন মাতৃকোষটা এবার যখন মায়োসিস করবে, এবার বলো তো বাচ্চারা, একটা মাতৃকোষ থেকে আমরা কয়টা পরাগরেণু পাবো? একটা ডিপ্লয়েড জনন মাতৃকোষ যখন মায়োসিস করবে, আমরা হচ্ছে গিয়ে কয়টা পরাগরেণু পাবো বলো তো? এক্সিলেন্ট, 4টা হ্যাপ্লয়েড। তাহলে আমরা এখন 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু পেলাম। এই 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু প্রথমে একসাথে থাকে, যেগুলোকে আমরা টেট্রাড বলি, পরে ওরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আলাদা হয়ে যায়, ঠিক আছে? প্রথম কিছুদিন ওরা হলো হাম সাথ সাথ হ্যাঁ, এই 4টা একদম একসাথে থাকে, যেগুলোকে আমরা টেট্রাড বলি। পরে পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে গেলে ওরা আলাদা হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে যারা কিনা এখনো ইউনিটি বজায় রাখে। যেমন আমাদের স্কুলে থাকতে আমরা দেখতাম আমাদের মেয়েদের 12-15 জনের বড় একটা সার্কেল ছিল। আমরা এদের মধ্যে প্রায় 8-9 জন একসাথে হলিক্রসে ভর্তি হয়েছিলাম, বাট ভার্সিটি পর্যন্ত আসতে আসতে আমার ক্লোজ ফ্রেন্ডের গ্রুপ ছিল আমরা 4 জন। এই 4 জনের মধ্যে আমাদের একজন কানাডা চলে গেছে, আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড যে ছিল। এরপরে আমরা 3 জন এক একজন এক এক সময় ডিউটিতে ব্যস্ত থাকি, যে যার জীবনে ব্যস্ত হয়ে গেছে। ওই আমার যে ফ্রেন্ডটা কানাডা চলে গেছে, ও যতদিন দেশে ছিল আমাদের কোনো না কোনোভাবে দেখা সাক্ষাৎ হইতো, কিন্তু ও চলে যাওয়ার পর আমাদের ব্রিজ ভেঙে গেছে, এখন কারোর সাথে কারো দেখা হয় না। কিন্তু আমাদের স্কুলের ছেলেদের একটা গ্রুপ ছিল,
ওদের ছেলেদের গ্রুপটা ওরা প্রায় 12 জনের একটা গ্রুপ ছিল। ওরা এক একজন এক এক কলেজে ভর্তি হয়েছে, কলেজ একরকম না, ঠিক আছে। এরপর ভার্সিটি কেউই ঢাকায় ছিল না, কেউ পড়ছে কুয়েটে, কেউ সাস্টে, কেউ বুয়েটে, কেউ খুলনা মেডিকেলে। আশ্চর্য, ওরা দেখি এখনো 12 জনের মধ্যে 4 জন বিদেশে চলে যাওয়ার পরও বাকি 8 জন প্রায় বিভিন্ন ঈদ বলো, তারপরে পূজা পার্বণ বলো, যে কোনো প্রোগ্রামে ওরা হ্যাং আউট করে। তার মানে ওরা কিন্তু এত বড় গ্রুপ বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করার পরেও এখনো একসাথে আছে। তো সেরকম কিছু পরাগরেণু শত প্রতিকূলতা সত্ত্বেও 4টা পরাগরেণু অলওয়েজ একসাথে থাকে। এই প্রতিকূলতা রোধ করে একসাথে থাকে কারা বলতো? আমাদের 2টা গ্রুপ মানে গোত্র আছে, একটা হলো অর্কিডিসিয়া, আরেকটা হলো অ্যাসক্লিপিডিসিয়া। এই 2টা গোত্রের 4টা পরাগরেণু সবসময় একসাথে থাকে, কখনোই আলাদা হয় না। হাম সাথ সাথ হ্যায়, এই বন্ধুত্ব যাবে না ভেঙে, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। এই 4টা পরাগরেণুকে আমরা একসাথে বলি পলিনিয়াম। কি বলবো? পলিনিয়াম। এটা কিন্তু জ্ঞানমূলকে আসে। এত কথাবার্তা কেন বললাম? যাতে করে পলিনিয়াম ওয়ার্ডটা তোমাদের মাথায় আসে। আমার একবার হলিক্রসে জ্ঞানমূলকে আসছিল কুইজে, পলিনিয়াম কি, আমি আকাশ থেকে পড়ছি, হ্যাঁ পলিনিয়াম কোত্থেকে আসলে, তো জীবনেও শুনি নাই। বাসায় এসে কতক্ষণ কপাল চাপড়াইছে, যে জিনিস এতবার পড়ছি কিন্তু হুট করে যখন পলিনিয়াম আসছে তখন হচ্ছে এটা ধরতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যেটা বলতেছিলাম যে হচ্ছে গিয়ে তোমার পলিনিয়াম যদি কাকে বলে এটা সংজ্ঞা আসে, তাহলে কিভাবে আমরা দিব? সংজ্ঞা দিতে হবে যে পুংগ্যামিটোফাইটের গঠনকালে যদি 4টা পরাগরেণু সর্বদা একত্রে থাকে, পৃথক না হয়ে যায়, তখন একত্রে থাকা সেই পরাগরেণুকে বলা হয় পলিনিয়াম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে দেখো আমাদের যদি আমি একটা পরাগরেণুর কথা বলি, তাহলে এই যে আমার একটা পরাগরেণু হচ্ছে কি হবে? ম্যাচিউর। 4টাই বড় হবে। আমি একটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তাহলে এই আমার একটা পরাগরেণুর একটা থাকবে ভিতরের স্তর, যাকে আমি বলবো ইনটাইন, আর একটা তৈরি হবে বাইরের স্তর, যাকে আমি বলবো হচ্ছে এক্সাইন। তাহলে বলো তো বাচ্চারা, রাফ এন্ড টাফ কোনটা হবে, এক্সাইন নাকি ইনটাইন? এই যে আমরা 2টা স্তর পেলাম, এক্সাইন আর ইনটাইন, এই 2টার মধ্যে রাফ এন্ড টাফ কোনটা হবে বলো তো? আরে সাব্বাস রাইসা, ভেরি গুড। সিফা তো অ্যান্সার করেছে, সামিহা, সাজিদ, অর্পিতা, শাকিরা, আবির, মাহিন, সিফাত, ভেরি গুড। তাহলে এক্সাইনটা যেহেতু ওদেরকে প্রোটেকশন দিচ্ছে, আমরা এখানে শক্তপোক্ত কিউটিন পাবো। দেখবে বইতে লেখা আছে বিভিন্নভাবে অর্নামেন্টেড থাকে এক্সাইন স্তরটা। এখন অর্নামেন্ট মানে কি, তোমরা পরাগরেণুর বহিস্তরে কানের দুল, গলার মালা এগুলো পাবা, এগুলো পাবা না। ওদের মধ্যে কিউটিন, পেকটিন, সুবেরিন এরকম জটিল জটিল শর্করা মানে চিনি থাকবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্নামেন্টের নাম, হ্যাঁ রে পোলেনিয়ামই হচ্ছে পোলেন টেট্রাড। সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাইনের উপাদানগুলোর নাম হলো স্পোরোপোলেনিন, ঠিক আছে। তাহলে আমাদের এক্সাইনের মূল উপাদান হচ্ছে আমাদের কিউটিন, আর এখানে আমরা বিভিন্ন রকম ভাবে অর্নামেন্টেড উপাদান দেখবো, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্পোরোপোলেনিন। এবার দেখি এটা কি উত্তর করতে পারে। ইনটাইন যেহেতু নরম সরম আবরণ, যেখানে নরম সরম আবরণ থাকে উদ্ভিদের, সে আবরণের প্রধান উপাদান কি বলো? উদ্ভিদে যেখানে আমরা নরম সরম উপাদান পাবো, সেখানে আমার উপাদানের প্রধান মানে উপাদানের প্রধান অংশ কি বলতো? উদ্ভিদে যেখানে আমরা নরম সরম উপাদান পাবো, সেখানে প্রধান উপাদান কি? আর রিফাত, শাফি, মাশরাফি, তানহা, সিফাত, ঐশী, এক্সিলেন্ট, সেলুলোজ। তাহলে যেখানে নরম উপাদান সেখানে আমরা কি পাবো বলতো? সেলুলোজ। ওকে, তাহলে আমাদের যে আদর্শ একটা পরাগরেণু, সে আদর্শ পরাগরেণুর গঠনে আমরা কি পাবো? এই আদর্শ পরাগরেণুর গঠনে আমরা পাবো হচ্ছে 2টা স্তর, বাইরে থাকবে এক্সাইন, ভিতরে থাকবে ইনটাইন। এক্সাইন স্তরটা শক্ত, এই জন্য কিউটিন স্পোরোপোলেনিন দ্বারা তৈরি। ভিতরের স্তরটা নরম দেখে সেটা আমাদের সেলুলোজ নির্মিত, ইনটাইন দ্বারা তৈরি। এই পরাগরেণুর 10 থেকে 200 মাইক্রোমিটার পর্যন্ত ডায়ামিটার থাকে, ঠিক আছে। ওদের যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা ছিল, এইটা এবার মাইটোসিস করে 2টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করবে। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলবো নালিকা বা টিউব নিউক্লিয়াস, আর ছোটটাকে আমরা বলবো জনন বা জেনারেটিভ নিউক্লিয়াস। এই 2টাই কিন্তু হ্যাপ্লয়েড, জাস্ট মাইটোসিস করছে, ঠিক আছে। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলবো টিউব নিউক্লিয়াস, আর ছোটটাকে আমরা বলবো হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, এবারে কি হবে? এখানে কিন্তু শেষ, আমাদের কিন্তু পুং গ্যামিটোফাইট তৈরি হয়ে গেল। যখনই আমাদের এই পুং গ্যামিটোফাইটটা উড়ে উড়ে ঘুরে ঘুরে পরাগায়নের মাধ্যমে নায়িকার বাসার কাছে যাবে, মানে গর্ভমুণ্ডে যাবে, তখনই অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গম জিনিসটা কি, কেউ কি বলতে পারবা? এনিওয়ান, অঙ্কুরোদ্গম জিনিসটা কি? ভেরি গুড, পানি শোষণ করে বীজের বৃদ্ধি। তার মানে একটা পরাগরেণু যখন একটা ডিম্বকে গিয়ে পুট করে পড়বে, সাথে সাথে দেখবা যে কখনোই আম গাছ থেকে জাম হয় না, কাঁঠাল গাছ থেকে লিচু হয় না। কেন? দেখবা মানুষের মধ্যে একটা রিউমার থাকে যে ডাক্তার ছেলেরা অলওয়েজ ডাক্তার মেয়ে বিয়ে করে, ইঞ্জিনিয়াররা অলওয়েজ ইঞ্জিনিয়ার বিয়ে করে। ডাক্তারদের দেখবে ভয় করে বইয়া দেয়, সান্ত্বনা, দেখো একটা ডাক্তার একটা ডাক্তারের মনের কষ্ট বুঝে। একটা ডাক্তার ছাড়া কখনোই অন্য প্রফেশন তোমার মনের কষ্ট বুঝবে না, ঠিক আছে। আমার কথা হচ্ছে ভাই, মানুষ খারাপ হলে ডাক্তার হইলেও খারাপ হয়, ইঞ্জিনিয়ার হইলেও খারাপ হয়, সব দিক দিয়ে খারাপ হয়। তাহলে আমরা যেরকম মানুষেরা কি এরকম একটা গোত্র মেনে চলি, দেখবা তুমি যখন নটরডেমে পড়তেছো তখন তোমার মনে হয়, হ্যাঁ আমি কোন কলেজে পড়ি, আমি কলেজের সাথে মিশবো না, এরকম কিছু পোলাবেন আছে। হ্যাঁ, আবার ধর বুয়েটে চান্স পেয়ে গেছে, আরে আমি তো বুয়েটিয়ান, ফেসবুকে প্রোফাইল বায়ো আপডেট করে দিছে, আমি তো বুয়েট ছাড়া একসেপ্টই করবো না। কিছু মেয়ে থাকে বুয়েট ছাড়া একসেপ্ট করে না, কিছু ছেলে থাকে ডাক্তার মেয়ে ছাড়া একসেপ্ট করে না। সেরকম গাছেরাও নিজেদের মধ্যে গোত্র মেনে চলে। যখন একটা আম গাছের পরাগরেণু একটা আম গাছের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, ওর সাথে সাথে ওর কোষ ঝিল্লির গ্লাইকোক্যালিক্সের রিসেপ্টর কানেক্ট করে দেখবে এটা কি আম নাকি এটা জাম। যদি আম গাছের
গাছের পরাগরেণু দেখে যে সে আম গাছের গর্ভমুণ্ডে পতিত হয়েছে, সেই কোষ ঝিলে রিসেপ্টর ম্যাচ করে, তখনই ও বলবে যে আয় বন্ধু বুকে আয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে কি হবে, যে যখনই আমার এই পরাগরেণুটা পলিনেশন বা পরাগায়নের মাধ্যমে গর্ভমুণ্ডে টুপ করে পড়বে, তখনই ও কি করবে, অঙ্কুরোদ্গম করবে। তাহলে যখনই ওরা অঙ্কুরোদ্গম করে পানি শোষণ করে, কি করে বলতো, যখনই ওরা গর্ভমুণ্ড থেকে পানি শোষণ করবে, তখনই ওদের ইনটাইন স্তরটা বড় হয়ে যাবে। এখন ইনটাইন স্তরে প্রায় 20টার মতো ছিদ্র ছিল। এই ছিদ্রগুলোকে আমরা বলেছিলাম জার্মপোর বা জনন রন্ধ্র। ঠিক আছে? এই যে 20টার মতো ছিদ্র ছিল, সেগুলোকে আমরা বলেছিলাম জার্মপোর বা জনন রন্ধ্র। তাহলে যখনই আমাদের এই পুংগ্যামিটটা পানি খেয়ে ফুলে ফেপে উঠবে, সাথে সাথে কি হবে, এই যে তোমার যে ইনটাইন স্তরটা আছে সেটা আমাদের জনন রন্ধ্র দিয়ে বড় হয়ে বের হয়ে যাবে। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই যে আমাদের ইনটাইন স্তরটা জার্মপোর দিয়ে নালিকা আকারে বের হয়ে গেল, এই পরাগ নালিকাটা কে তৈরি করছে বলো? আমাদের পুংগ্যামিটের ভিতরের কোন অংশটা এই পরাগ নালিকা বা পোলেন টিউব তৈরি করলো? যখন আমাদের এই পুংগ্যামিটটা পরাগায়নের মাধ্যমে উড়ে উড়ে ঘুরে ঘুরে গর্ভমুণ্ডে পতিত হলো, তখন আমাদের পরাগরেণুর ভিতরের কোন অংশটা, ঠিক আছে, এই আমাদের কি বলবো, পরাগ নালিকা তৈরি করেছে বলো তো? এক্সিলেন্ট, টিউব নিউক্লিয়াস, ভেরি গুড। তাহলে আমাদের টিউব নিউক্লিয়াসটা তৈরি করবে পরাগ নালিকা, আর আমাদের এই জেনারেটিভ নিউক্লিয়াসটা তখন পুই করে নিচে নেমে যাবে, নেমে গিয়ে সাথে সাথে দুইটা পুংগ্যামিট বা শুক্রাণু তৈরি করবে। এরাই হলো একজন নায়ক আরেকজন নায়কের বন্ধু। ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা আমি এখন আবার রিভিউ করি, বাচ্চারা মনোযোগ দিয়ে শুনো। একটা আবৃতবীজী উদ্ভিদ অলওয়েজ ডিপ্লয়েড হয়। যারা একটু প্যাচ লেগে গেছে, এখন পুরো কাহিনী আবার শোনো, ঠিক আছে? আমরা নায়কের হিস্ট্রি বলতেছি। একটা আবৃতবীজী উদ্ভিদ অলওয়েজ ডিপ্লয়েড, তার মানে সে আবৃতবীজী উদ্ভিদের ফুলও ডিপ্লয়েড, ফুলের পুংকেশরও হচ্ছে ডিপ্লয়েড। যতক্ষণ না পর্যন্ত আমি মায়োসিস শব্দটা উচ্চারণ করব, ততক্ষণ পর্যন্ত সবাই ডিপ্লয়েড। একটা পুংকেশরের দুটো অংশ থাকে, একটা হলো পুংদণ্ড, আরেকটা হলো আমাদের পরাগধানী। পরাগধানীকে আমি যদি প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখি, পরিণত পরাগধানী 4 কোণা বিশিষ্ট হবে। প্রতিটা কোণার একটা কোষ মোটুসুটু হবে, যেটাকে আমরা বলবো আর্কিস্পোরিয়াল কোষ। ওর নিউক্লিয়াসটা বড় থাকবে, সাইটোপ্লাজমটা ঘন থাকবে। এই ইনফরমেশনটা তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা। আবার অনেক সময় সিকিউতে এটা দিয়ে হিন্টস দেওয়া থাকবে যে এটা কাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? তাহলে ডিপ্লয়েড আর্কিস্পোরিয়াল কোষটা বারবার মাইটোসিস করে পরিধির দিকে দেয়াল কোষ আর কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করবে। এই দেয়াল কোষটা 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়, এটা এমসিকিউতে আসে। যার মধ্যে সবচেয়ে ভিতরের স্তরটা হলো ট্যাপেটাম, এটা আমাদের জনন মাতৃকোষকে পুষ্টি দিবে, এটাও এমসিকিউতে আসে। জনন মাতৃকোষ ডিপ্লয়েড মায়োসিস প্রক্রিয়ায় 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি করে, এটাও এমসিকিউতে আসে যে একটা জনন মাতৃকোষ থেকে কতটি পরাগরেণু সৃষ্টি হয়, অথবা একটি আর্কিস্পোরিয়াল কোষ থেকে কতটি পরাগরেণু সৃষ্টি হয়। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? হ্যাঁ রে, মাইটোসিসে দুটো হবে জিনাত। বলতো একটি আর্কিস্পোরিয়াল কোষ থেকে কতটি পোলেন গ্রেন বা পরাগরেণু তৈরি হয়? অ্যান্সার কি হবে? এক্সিলেন্ট, 4টা। তাহলে এই পরাগরেণুগুলো প্রথমে 4টা একসাথে থাকে, যাদেরকে টেট্রাড বলে, পরবর্তীতে পৃথক হয়ে যায়। তবে অর্কিডিসিয়া আর অ্যাসক্লেপিডিসিয়ার ক্ষেত্রে এই পরাগরেণু 4টা একসাথে থাকে, যাদেরকে বলা হয় পলিনিয়াম। এটা আমরা জ্ঞানমূলকের জন্য পড়বো। একটা পরিণত পরাগরেণু তোমার গোলাকার, ডিম্বাকার, অনেক রকম হতে পারে। এটা হচ্ছে 10 থেকে 200 মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট হয়। বাইরের স্তরটাকে বলবো এক্সাইন, যেটা কিউটিন আর স্পোরোপোলেনিন দ্বারা গঠিত। ভিতরের নরম স্তরটা ইনটাইন, যেটা কিনা সেলুলোজ দ্বারা নির্মিত। এই ইনটাইন স্তরে প্রায় 20টার মতো জার্মপোর বা জননরন্ধ্র পাওয়া যায়। ভিতরে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা মাইটোসিস করে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, বড়টা হলো নালিকা নিউক্লিয়াস, ছোটটা হলো জনন নিউক্লিয়াস। এইবার যখন বাতাস, পাখি, পানি, প্রাণী দিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হবে, সাথে সাথে ওরা গর্ভমুণ্ডে প্রজাতি শনাক্ত করে পানি শোষণ করে ইনটাইনটা ফুলে ফেপে জার্মপোর দিয়ে বের হয়ে যাবে, এবং নালিকা নিউক্লিয়াসটা তৈরি করবে পরাগ নালিকা। এই যে দেখো, নালিকা নিউক্লিয়াস পরাগ নালিকা তৈরি করে ফেলছে। আর ছোট্ট কিউট লিটল জনন নিউক্লিয়াসটা মাইটোসিস করে আরও দুটো হ্যাপ্লয়েড পুংগ্যামিট বা শুক্রাণু তৈরি করবে। তাহলে তোমাকে যদি প্রশ্নে বলা হয় যে কোন কোন অংশটি পুং গ্যামিটোফাইটের অংশ, বহুপদীতে সাপোজ আসলো যে নিচের কোনটি পুং গ্যামিটোফাইটের অংশ, তাহলে পুং গ্যামিটোফাইটের অংশ কি কি, যারা কিনা হ্যাপ্লয়েড। চলো আমরা দেখি কারা কারা। পরাগরেণু, পরাগ নালিকা, নালিকা নিউক্লিয়াস, আর হলো জনন নিউক্লিয়াস। এরা সবাই হলো পুং গ্যামিটোফাইটের অংশ। আর যদি প্রশ্ন করে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটি, অ্যান্সার কি হবে বলো? এটা কিন্তু এমসিকিউতে আসবেই, লিখে রাখো, আসবেই। জাইগেন্টিক বোম্বাস্টিক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? কোথায় পতিত হবে? গর্ভমুণ্ডে। আমরা একটু পরে দেখবো যে স্ত্রী কেশরীর মাথাকে বলে গর্ভমুণ্ড, ওখানে পতিত হবে। একটা থাকে আর্কিস্পোরিয়াল কোষ, ও না, আর্কিস্পোরিয়াল কোষ 4টা থাকে। একটা পরাগধানীতে আর্কিস্পোরিয়াল 4টা থাকে, ঠিক আছে? বলো তো? ভেরি গুড। তাহলে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষকে কি বলা হয়? পরাগ রেণু। তাহলে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগ রেণু। এটা কিন্তু এমসিকিউর জন্য জাইগেন্টিক বোম্বাস্টিক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউর জন্য জাইগেন্টিক বোম্বাস্টিক ইম্পর্টেন্ট। বুঝা গেছে? তাহলে এবারে চলো আমরা একটু দেখি এখানে কিভাবে দেওয়া আছে। তাহলে তোমাদের যদি স্লাইড দেখি হিজিবিজি মনে হয়, তাহলে আমি পুরোটা চলো আবার তোমাদেরকে লিখে দিই, তারপরে তোমাদেরকে একটা ব্রেক দিব নামাজের। তাহলে দেখো, আমাদের যে পরাগধানী ছিল, সে পরাগধানী থেকে আসলো আর কি স্পোরিয়াল, ডিপ্লয়েড।
এই ডিপ্লয়েড আর্কিস্পোরিয়াল পরিধির দিকে তৈরি করলো দেয়াল কোষ, কেন্দ্রে তৈরি করলো জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় তৈরি করলো 4টা পরাগ রেণু। এই যে আমাদের পরাগ রেণু তৈরি হলো, এই একটা পরাগ রেণুতে আমরা কয়টা নিউক্লিয়াস পেলাম? একটা হলো গিয়ে তোমার নালিকা নিউক্লিয়াস, আর একটা হলো জনন নিউক্লিয়াস। এটা প্রত্যেকেই কিন্তু হ্যাপ্লয়েড, কারণ অলরেডি আমাদের কি হয়ে গিয়েছে? মায়োসিস হয়ে গিয়েছে। এই নালিকা নিউক্লিয়াসটা কি তৈরি করবে? পরাগ নালিকা। যে পরাগ নালিকার ভিতর দিয়ে স্লিপারের মতো পুই করে নেমে যাবে কি আমাদের জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস থেকে আমরা পেয়ে যাব 2টা পুং গ্যামিট বা শুক্রাণু। ওকে, তাহলে এখন সবার ক্রিস্টাল ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে পুং গ্যামিটই হচ্ছে আমাদের পরাগ রেণু, একই জিনিস। নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে কি পরাগ নালিকা তৈরি করা। জনন মাতৃকোষ আর কিছুই না, আমাদের আর্কিস্পোরিয়াল কোষটা যখন বারবার বিভাজিত হচ্ছে তখনও বাইরের দিকে দেয়াল কোষ আর কেন্দ্রের দিকে জনন মাতৃকোষ তৈরি করে। এই ডিপ্লয়েড কোষটাই পরবর্তীতে পরাগ রেণু তৈরি করবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে আমাদের এই পরাগ রেণুর গঠন আর গ্যামেট সৃষ্টি দেখানো হয়েছে। আপু যে ছবিটা দেখিয়েছি এটা তোমাদের সিকিউতে আসে। সিকিউতে তোমরা চাইলে ফ্লোচার্ট আকারেও লিখতে পারো, ব্যাখ্যা করেও লিখতে পারো, তবে এই ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, এই ছবিটা প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো এই যে প্রথমে পরিণত পরাগধানী কি, এই যে দেখছো আমরা পাশ দিয়ে কেটে এরপরে জুম করে দেখছি। তাহলে পরিণত পরাগধানী 4 কোণা বিশিষ্ট আকারে বড় কোষকে বলে আর্কিস্পোরিয়াল। দেয়াল কোষ আর জনন কোষ তৈরি করবে। দেয়াল কোষটা 3 থেকে 5 স্তর বিশিষ্ট, ট্যাপেটাম পুষ্টি দেয়। প্রাথমিক জনন কোষ হচ্ছে পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করবে, যেটা 4টা হ্যাপ্লয়েড পরাগ রেণু তৈরি করে। একসাথে থাকলে পোলেন টেট্রাড বলে। পরিণত অবস্থা আলাদা হয়ে যায়, তবে অর্কিডিসিয়া অ্যাসক্লিপিডিসিয়াতে ওরা একসাথে থাকে, যাদেরকে বলা হয় পলিনিয়া। আপু যে কথাগুলো বলছি এগুলো সেখানে আবার ফ্লো চার্টে দেওয়া আছে। এই যে এই ছবিটা আঁকতে হবে, যে ছবিটা আঁকতে হবে সেটার পাশে আপু লিখে দিছি। আচ্ছা, ওকে। তাহলে এখন বাজে হচ্ছে 5টা 27। আমরা ইনশাল্লাহ আবার পড়া শুরু করবো হচ্ছে আমাদের 5টা 37-এ। ওকে, তাহলে ছবি না আঁকলে নাম্বার কম পাবা, কারণ টিচাররা এক্সপেক্টই করবে হচ্ছে কি তোমার পুং গ্যামেটোফাইটে গঠনের ছবি দিতে হয়, বুঝছো অতসী? ছবি আঁকতে হবে। আচ্ছা, প্যাটার্ন চেঞ্জ হতে পারে না সিফাত, তোমাদের বেলায় চেঞ্জ হবে না, তোমাদের পরের ব্যাচে চেঞ্জ হবে। তোমাদের বেলায় এত আগে চেঞ্জ হবে না। দেশেরই অবস্থা ভালো না, সেই জায়গায় মেডিকেলে এত বড় চেঞ্জ আনাটা তো প্যারা। আচ্ছা হ্যাঁ, এটাও সিকিউ পুষ্পিতা। ওকে, তাহলে যাওয়ার আগে আমরা পড়েছি আমাদের একটা পূর্ণাঙ্গ গাছের কয়টা অংশ, ফুলের কয়টা অংশ, ফুলের যৌন প্রজনন ও গ্যামাস ধরনের হয়, সেই যৌন প্রজননে অংশগ্রহণকারী শুক্রাণু অর্থাৎ মাইক্রোস্পোর কিভাবে তৈরি হয়েছে। তাহলে এবার বলো তো, আমাকে প্রশ্নের উত্তর দাও যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? ভেরি গুড, পরাগরেণু। এইবার নেক্সট প্রশ্ন, একটি আর্কিস্পোরিয়াল কোষ থেকে কতটি পরাগরেণু তৈরি হয়? একটি আর্কিস্পোরিয়াল কোষ থেকে কতটি পরাগরেণু তৈরি হয়? মাশাল্লাহ, 4টা। ভেরি গুড, এই তো মনে আছে। ভাবলাম তোমরা আবার হচ্ছে গ্যাপের মাঝে হারিয়ে গেলা কিনা। মনে আছে দেখি সবার। পরাগ স্পার্ম বলা যাবে না রে আফরা, এরকম কোনো শব্দ নেই, পরাগ রেণুই বলতে হয়। আর স্পার্ম বা শুক্রাণু জাস্ট আলাদা, শুধু তুমি স্পার্ম বা শুক্রাণু বলতে পারো, বাট পরাগ স্পার্ম বলে কিছু নাই, পরাগ রেণু। এবারে দেখো আমরা একটা আদর্শ ডিম্বকের গঠন দেখব। এই ডিম্বকটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে এটা আমাদেরকে জানতে হবে, তাই না? যে ডিম্বকের উৎপত্তিটা হয়েছে কোত্থেকে। তাহলে খেয়াল করো, আমরা পড়েছিলাম যে একটি আদর্শ কার্পেল বা গর্ভপত্রর 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একদম গোড়ায় যেটা আঁকলাম সেটা হচ্ছে ওভারি বা গর্ভাশয়, ইংরেজি সহ পড়বা। মাঝখানে এটা হচ্ছে আমাদের স্টাইল, মেয়েরা একটু স্টাইল করে দাঁড়ায়, তাহলে স্টাইল বা গর্ভদণ্ড। আর ওই যে বলেছিলাম পরাগরেণু এসে পতিত হবে, এটা হলো স্টিগমা বা গর্ভমুণ্ড। এখন খেয়াল করো, আমাদের এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের একটা বিশেষ টিস্যু থাকে যার নাম হচ্ছে প্ল্যাসেন্টা বা অমরা। তোমরা বলো তো বাচ্চারা, এই অমরা আমরা আর কোথায় পেয়েছি? প্ল্যাসেন্টা বা অমরা হচ্ছে আমাদের ডিম্বাশয়ের ভেতরে থাকে, যেখান থেকে পরবর্তীতে আমরা ডিম্বক পাবো। এই প্ল্যাসেন্টা আর অমরা বা আর কোথায় পাওয়া যায়?
মাশাআল্লাহ, ভেরি গুড। মায়ের জরায়ুতে, তার মানে আমরা যখন মায়ের জরায়ুতে ছিলাম তখন আমাদের নাভির কিছু অংশ আর মায়ের শরীরের কিছু অংশ মিলে তৈরি করেছিল প্লাসেন্টা বা অমরা, যেটা আমাদের নাভির সাথে আম্বিলিক্যাল কর্ড বা নারী রজ্জু দিয়ে আটকানো ছিল। এই জন্য দেখো না যে ছোট বেবিরা যখন হচ্ছে কি মাত্র জন্ম নেয় তখন নাভির কাছে একটা ক্লিপ দিয়ে আটকানো থাকে, কারণ যখন বেবিটা জন্ম হয় সাথে সাথে বেবির মতো বড় সেই প্লাসেন্টাটাও বের হয়ে আসে এবং ওই নাড়িটাকে তখন দুই পাশে ক্লিপিং করে খ্যাচ করে কেটে দেয় এবং 7 থেকে 8 দিনের মধ্যে বেবির ওই নাভির ক্লিপটা অটোমেটিকলি পড়ে যায়। তাহলে মায়ের শরীরে যেরকম অমরার মাধ্যমে বাবুটা মায়ের শরীর থেকে পুষ্টি, অক্সিজেন গ্যাস পেয়েছে, কার্বন ডাই অক্সাইড বের করে মায়ের শরীরে দিয়ে দিয়েছে, বর্জ্য বের করে মায়ের শরীরে দিয়ে দিয়েছে, সেরকম আমাদের গর্ভাশয়ের যে অমরা, এই অমরার পুষ্টিগুণের মাধ্যমেই তৈরি হবে আমাদের ডিম্বক। ঠিক আছে? নাভির আর তেমন কোনো কাজ নেই জিনাত। ঠিক আছে? অনেকেই বলে যে নাভি থেকে নাকি বোঝা যায় শরীর ভালো না খারাপ, এগুলো আসলে ভুয়া জিনিস। না রে, কেটে দিলে ব্যথা লাগে না, তখনও তো ওখানে সেন্সেশন কাজ করে না। ক্লিপ দিয়ে আটকালে তো ব্লিডিং হবে, এই জন্য ক্লিপ দিয়ে আটকায়, ওখান থেকে প্রচন্ড ব্লিডিং হতে থাকে। এর নাড়িটা এরকম লম্বা, তো এরকম চেপে রক্তটা দুই পাশে নিয়ে দুই পাশে ক্লিপ করে মাঝখান দিয়ে কেটে দেয় এবং ক্লিপটা সরাইলে ওখান থেকে গল গল করে রক্ত পড়তে থাকবে, একদম তাজা রক্ত। এই জন্য ব্লিডিং বন্ধ করার জন্য এটাকে হিমোস্ট্যাসিস দিয়ে ক্লিপ দিয়ে দেয়, বুঝছো? আচ্ছা, তাহলে এবারে খেয়াল করো, আমাদের এই যে গর্ভাশয়ের যে অমরা আছে, সেই অমরা থেকে আমাদের প্রথম যে কোষটা তৈরি হয় সেই কোষটাকে আমরা বলি হচ্ছে নিউসেলাস কোষ। প্রথম যে কোষটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো বলো তো? এই যে নিউসেলাস কোষ। ধরো এখানে ড্র না করে আমি তোমাদেরকে আরেকটা পেজে ড্র করি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। এই গর্ভাশয়ের যে প্লাসেন্টা বা অমরা, আমি তোমাদেরকে ছবিটা আবার একটু এঁকে দেখাই ছোট করে। এই যে আমাদের ছিল গর্ভাশয়, হ্যাঁ? তাহলে এই যে গর্ভাশয়ের ভিতরে যে প্লাসেন্টা, সেই প্লাসেন্টাকে আমরা জুম করে দেখলে দেখবো যে সেখান থেকে আমাদের এবার এই কোষটা তৈরি হবে। তাহলে প্রথমেই দেখো যে হচ্ছে আমার এই যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে কি নিউসেলাস। তাহলে এই যে নিউসেলাসের যে কোষগুলো, নিউসেলাসের বাংলা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। তাহলে নাম শুনে বুঝতে পারতেছো ওরা হচ্ছে ভ্রূণকে লালন পালন করবে, তাই না? ভ্রূণ পোষক টিস্যু। এই যে আমাদের যে নিউসেলাস, এই নিউসেলাসের চারপাশে তৈরি হবে একটা আবরণী টিস্যু। ঠিক আছে? এই যে দেখো, এই যে একটা আবরণী টিস্যু, যে নিউসেলাসের চারপাশে তৈরি হলো একটা আবরণী টিস্যু। যদিও আমি এখান থেকে আবরণ আঁকছি, বাট মেইন গ্রোথটা শুরু হবে এখান থেকে। ঠিক আছে? এখান থেকে যে আবরণটা তৈরি হবে সেই আবরণটাই পুরো নিউসেলাসকে ঘিরে নিচে নেমে যাবে। ঠিক আছে? তাহলে আমরা যদিও হচ্ছে ছবি আঁকার সময় এখান থেকে এঁকেছি, বাট মেইন গ্রোথটা শুরু হবে উপর থেকে। বোঝা গেছে? মেইন গ্রোথটা আমার কোথা থেকে শুরু হবে? উপর থেকে শুরু হবে। একটু গোল করে দিই জায়গাটা। মেইন গ্রোথটা আমার শুরু হবে একদম উপর থেকে। তাহলে খেয়াল করো, এই যে আমাদের এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকে আমরা বলি মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। বলতো পরাগরেণুতে তোমার হচ্ছে গিয়ে কয়টা জনন রন্ধ্র ছিল? পরাগরেণুতে যে আমরা ইনটাইনে কয়টা আবরণ পেয়েছিলাম, সেখানে কয়টা জনন রন্ধ্র ছিল বলতো? মেগাস্পোরোফিলের প্রথম কোষ হচ্ছে কি ডিম্বক রেণু। ঠিক আছে? স্ত্রী রেণু। ভেরি গুড। এটা তাহলে হবে কি দুইটা প্লাসেন্টা না, একটা প্লাসেন্টাই থাকবে ওদের, ওদের একটা প্লাসেন্টাই থাকে। তাহলে খেয়াল করো, আমাদের এই যে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল, এই ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইলের ভিতর দিয়ে আমরা পরবর্তীতে দেখবো যে আমাদের যে পরাগ নালিকা ছিল সেই পরাগ নালিকাটা প্রবেশ করেছে। ঠিক আছে? এই মাথাটা কেমন জানি অটিস্টিক বাচ্চাদের মতো হয়ে গেছে, যে হাইড্রোকেফালাস হয় না, মাথা মোটা, ওরকম হয়ে গেছে। আচ্ছা, ওকে। তাহলে এবারে খেয়াল করো, আমাদের এই যে এখানে যে কোষটা, এটাকে আমরা বলেছি নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। আর এই যে যে আবরণটা আছে এটাকে আমরা বলি ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট। ইংরেজি কিন্তু পড়বা, আমি বারবার বলতেছি, ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট। এটা দুইটা স্তর বিশিষ্ট, বহিত্বক আর হলো অন্তত্বক। ঠিক আছে? এই যে দেখো, বাইরেরটা হচ্ছে বহিত্বক আর ভিতরেরটা হচ্ছে অন্তত্বক। এই বহিত্বক অন্তত্বক এই দুইটা মিলে আমাদের ইন্টিগুমেন্ট হয়েছে। ওকে? এবার দেখো, আমরা বলেছিলাম যে যে বিন্দুটা থেকে আমাদের বৃদ্ধি শুরু, এই বিন্দুটাকে আমরা বলবো ডিম্বক মূল বা ক্যালাজা। এই যে ডিম্বক মূল থেকে আমাদের বৃদ্ধি শুরু হয়েছে, এটাকে আমরা বলবো ডিম্বক মূল বা ক্যালাজা। এই যে আমাদের যে ডিম্বকের বোটা, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার ফিউনিকিউলাস। ডিম্বক বোটাকে আমরা বলবো ফিউনিকিউলাস। ডিম্বক বোটাটা আমাদের ডিম্বকের সাথে যেই জায়গা দিয়ে যুক্ত হয়েছে, এটাকে আমরা বলবো ডিম্বক নাভি বা হাইলাম। ডিম্বক নাভি বা হাইলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের ডিম্বক নাভিটা বা আমাদের ডিম্বক বোটাটা বা ডিম্বক নাড়িও বলা যায়। ঠিক আছে? ডিম্বক নাড়ি বা বীজের বোটা, এই ডিম্বক নাড়িটা আমাদের ডিম্বকের সাথে পুরোপুরি যুক্ত না হয়ে কতগুলো শাখা প্রশাখা তৈরি করে আলগা হয়ে লেগে থাকে, এগুলোকে তখন বলা হয় র্যাফি। ঠিক আছে? ডিম্বক নাড়িটা দেখা যায় ডিম্বকের সাথে এরকম পুরোপুরি জোড়া না লেগে আলগা হয়ে কতগুলো শাখা প্রশাখা দিয়ে ধরে রাখছে, ওটাকে বলা হয় র্যাফি। তাহলে এবার আমাকে বলো তো, যে হচ্ছে এই যে আমাদের যে তোমার হচ্ছে গিয়ে হাইলাম, এটা আর কোথায় পাওয়া যায়? মানুষের শরীরে হাইলাম আর কোথায় পাওয়া যায় বলো তো? মানুষের শরীরে হাইলাম আর কোথায় পাওয়া যায়?
রিজভি টুইন ফ্রুট বলে কিছু নাই, তুমি এক মেসেজ বারবার দিলে সেটা উপরে আসবে না, ঠিক আছে? টুইন ফ্রুট বলতে কি তুমি কখনো শুনছো যে দুইটা ফল দেখতে একই রকম? দুইটা আম দেখতে তো সবসময় একই রকমই হয়, দুইটা পেয়ারা সবসময় দেখতে তো একই রকমই হয়। তুমি কখনো আলাদা করতে পারবা যে কোন গাছের পেয়ারা কোনটা? তাহলে ফল তো অ্যাকচুয়ালি তোমার, আমরা পড়েছিলাম না আবৃতবীজিতে ফলের প্রকার ভেদে, যে পুরা ফুল মিলে যদি একটা গাছের ডালে যতগুলো ফুল আছে সবগুলো মিলে একটা ফল হলে যৌগিক ফল, যেমন কাঁঠাল। আবার একটা ফুলের যতগুলো গর্ভাশয় সব মিলে একগুচ্ছ ফল হলে সেটা হচ্ছে কি আমাদের, সেটা ছিল আমাদের হলো যৌগিক ফল, ঠিক আছে? গুচ্ছ ফল, যেমন আতা। এরপরে যদি আমাদের একটা গর্ভাশয় থেকে একটা ফল হয় তাহলে সেটা কি ছিল আমাদের সরল ফল। তাহলে সরল ফল হবে অথবা একগুচ্ছ ফল হবে অথবা অনেকগুলো ফুল মিলে একটা ফল হবে। টুইন ফ্রুট বলতে কিছু নাই, ঠিক আছে? সব ফল দেখতে একই রকম। ভেরি গুড। আমাদের ফুসফুস আর কিডনিতে আমরা কি পাই বলো তো? ফুসফুস আর কিডনিতে আমরা হাইলাম পাই। হ্যাঁ রে নোভা, তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, যতগুলো জায়গায় ব্রেকেটের ভিতরে ইংলিশ টার্মিনোলজি পাবা, এগুলো অবশ্যই পড়বা। এগুলো মেডিকেলে আসে, পাশাপাশি ভার্সিটিতে অনেক বেশি দেয়, ডিউতে, বুঝছো? তাহলে আমরা কিডনি আর লাংসের পাশাপাশি এখানেও হাইলাম পেয়ে গেলাম। এইবারে দেখো আমাদের কিন্তু ডিম্বকের পুরো গঠনটা সিকিউতে ছবি সহ আঁকা লাগে, তাহলে পুরোটা আমি আবার রিভিউ করি। নিউসেলাস বা ভ্রূণপোষক কলার চারপাশে পাওয়া যায় ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট। সামনের ছিদ্রটাকে আমরা বলবো মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। গোড়ার অংশ যেখান থেকে বৃদ্ধির সূচনা হয় তাকে বলবো ডিম্বক মূল বা ক্যালাজা। ডিম্বক নারী বা বীজের বোটা সাপোর্ট দিচ্ছে, নারী আর ডিম্বকের সংযোগকে বলা হয় ডিম্বক নাভি বা হাইলাম। নারী যদি ডিম্বকের সাথে শাখা পোশাকা তৈরি করে যুক্ত থাকে সেগুলোকে বলা হয় র্যাফি। এবারে খেয়াল করো, এটা নিউসেলাস হবে, নিউসেলাম না। এবার খেয়াল করো আমার এই যে আর্কিস্পোরিয়াল কোষ যেটা ছিল, হ্যাঁ এটাকে ধরলাম আমি হলাম আর্কিস্পোরিয়াল কোষ, আর এটা ধরো আর্কিস্পোরিয়াল কোষের চারপাশে আবরণ। তাহলে এখন ধরো আর্কিস্পোরিয়ালের যে অংশটা আমাদের মাইক্রোপাইলের কাছাকাছি ছিল সেখানকার একটা কোষ আকারে বড় হলো, নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন হলো, তখন সেই কোষটাকে আমরা কি বলবো? আর্কিস্পোরিয়াল কোষ। আমাদের পুং গ্যামিটোফাইটের মতো, তাই না? এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ আশেপাশের কোষ থেকে আকারে বড় হলো। এই আর্কিস্পোরিয়াল কোষটা বারবার বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ আর কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করলো। তাহলে আমরা আর্কিস্পোরিয়াল থেকেও কি পেলাম? দেয়াল কোষ, যেটা কিনা পুষ্টি দিবে, আর হচ্ছে জনন মাতৃকোষ। এইবার দেখো এই জনন মাতৃকোষটা এবার মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে তৈরি করবে আমাদের চারটা স্ত্রী রেণু। যদি চারটা স্ত্রী রেণুর মধ্যে চারটাই বড় হয়, চারটা স্ত্রী রেণুর যদি আমাদের চারটাই বড় হয় তখন তাদেরকে আমরা বলি টেট্রাস্পোরিক। কি বলবো বলো তো বাচ্চারা? টেট্রাস্পোরিক। যদি চারটার মধ্যে দুইটা বড় হয় তখন ওদেরকে আমরা বলি বাইস্পোরিক। কিন্তু আহারে, ওই যে বললাম না মেয়েদের ফ্রেন্ডশিপ গুলো থাকে না, শতকরা 70% গাছে একটা মাত্র পরাগ রেণু বড় হয়। 70% গাছে একটা মাত্র পরাগ স্ত্রী রেণু বড় হয়, যাদেরকে বলে মনোস্পোরিক অথবা পলিগোনাম। এটা জ্ঞানমূলকে আসে। পলিগোনাম বলতে কি বুঝো? স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তিতে একটি জনন মাতৃকোষ থেকে যে চারটি স্ত্রী রেণু তৈরি হয় তার মধ্যে যদি একটি স্ত্রী রেণু বিকশিত হয় এবং বাকি তিনটা নষ্ট হয়ে যায় তখন তাকে বলা হয় পলিগোনাম। ঠিক আছে? তাহলে চারটা স্ত্রী রেণুর যদি চারটাই পরাগ রেণুর মতো বড় হয় সেটা হলো টেট্রাস্পোরিক, যদি দুইটা বড় হয় বাইস্পোরিক, যদি একটা বড় হয় তাকে বলে মনোস্পোরিক বা পলিগোনাম। এটাই 70% গাছে হয়। বাকিগুলো এই তোমার এই যে স্ত্রী রেণুটা বড় হবে সেটা বাকিগুলোর পুষ্টিকে শোষণ করে ফেলে, বুঝছো? এগুলোর পুষ্টিগুলোকে শোষণ করে ফেলে। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো এই যে আমাদের যে স্ত্রী রেণুটা, সেই একটা স্ত্রী রেণু হচ্ছে কি ম্যাচিউরড হবে। এবার ও ওর হ্যাপ্লয়েড কোষটাকে বারবার বিভাজিত করে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা কোষ তৈরি করবে। এগুলোকে আমি কেন কোষ বলছি? কারণ প্রতিটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস চারপাশে কিছু পরিমাণে সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত হবে। এখন ধরো উপরে একটা পরিবার, নিচে একটা পরিবার। উপরের পরিবারে ঝগড়া লাগলো, নিচের পরিবারে ঝগড়া লাগলো। উপরের পরিবার তাদের এক পুত্রকে ত্যায্য পুত্র করে দিল, নিচের পরিবার তাদের এক কন্যাকে ত্যায্য কন্যা করে দিল। এবারে কি হবে তাহলে দেখো, এই যে পরিবার ছিল, উপরের পরিবার তাদেরকে ত্যায্য পুত্র করে দিছে, নিচের পরিবার ত্যায্য কন্যা করে দিছে। এবার উপরের পোলে আছে তিনটা কোষ সুখে শান্তিতে, নিচের মেরুতে আছে তিনটা কোষ সুখে শান্তিতে, আর ওই ত্যায্য পুত্র আর ত্যায্য কন্যা পরস্পর সুখে সংসার করা শুরু করলো মাঝখানে এসে। তাহলে একটা, এটাকে আমরা বলছি ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক। তাহলে একটা ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাকের কয়টা অংশ দেখো তো? উপরের অংশ বা উপরের মেরু, যে কোষগুলোকে বলা হয় প্রতিপাদ বা অ্যান্টিপোডাল কোষ, হ্যাপ্লয়েড। নিচের তিনটাকে বলা হয় ডিম্বাণু যন্ত্র, যার মধ্যে মাঝখানেরটা হলো সিনেমার নায়িকা, ডিম্বাণু। আর দুই পাশে দুইটা হলো নায়িকার কিছু বান্ধবী থাকে না, সহকারী কোষ বা সিনার্জিড। আর মাঝখানের দুইটা হলো আমাদের ভ্রূণথলির একমাত্র ডিপ্লয়েড কোষ, যাদেরকে আমরা বলবো গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, এর একমাত্র ডিপ্লয়েড। তাহলে পুরাটাকে আমরা কি বলবো? ভ্রূণথলি। ঠিক আছে? ভ্রূণথলিতে মোট কয়টা কোষ? 8টা। কয়টা প্রান্ত? 3টা প্রান্ত। প্রতিপাদ কোষ বা উপরের মেরু, নিচের মেরু বা ডিম্বাণু যন্ত্র, মাঝখানে পাওয়া যাবে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। একমাত্র ডিপ্লয়েড কোষ কোনটা?
সেকেন্ডারি নিউক্লিয়াস। এই প্রতিপাদ কোষগুলো হ্যাপ্লয়েড, এরা হলো মুভির সাপোর্টিং ক্যারেক্টার। এর মধ্যে ডিম্বাণু হ্যাপ্লয়েড, সিনেমার নায়িকা, দুই পাশে সহকারী কোষ হচ্ছে নায়িকার বান্ধবী, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসলে কোষের ভিতর কোষ এটা, ঠিক আছে? আচ্ছা, একটা তো ডিম্বাণু, বাকিগুলো নষ্ট হয়ে যায় কিংবা ডিম্বাণুটা কোষগুলোর পুষ্টি শোষণ করে ফেলে। আচ্ছা, ওকে, তাহলে এবারে দেখো যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে ডিম্বাণু যন্ত্রটা বা আমাদের ভ্রূণথলিটা, এটা আমরা এখন পাবো হচ্ছে আমাদের এই আর্কিস্পোরিয়াল কোষের ভিতরে। তাহলে দেখো এই যে আর্কিস্পোরিয়াল কোষের ভিতরে আমাদের নিউসেলাস কোষের ভিতরে কিন্তু এই ডিম্বাণু যন্ত্র বা ভ্রূণথলিটা বড় হয়েছে, তাই না? এই দেখো অ্যান্টিপোডাল সেল, মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস, এই তিনটা হলো ডিম্বাণু যন্ত্র, ঠিক আছে? তাহলে আমি আইডেন্টিফাই করে দেই। অ্যান্টিপোডাল সেল, ইংলিশটা লিখলাম তোমাদের বোঝার জন্য। এটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াস, একমাত্র ডিপ্লয়েড। এটা হলো আমাদের ডিম্বাণু। তাহলে এই যে আমাদের ডিম্বকের গঠনটা, এই জিনিসটা আমাদের সুন্দর করে এখানে দেখানো হয়েছে। তাহলে এই যে তোমার এখানে এটা লিখে রাখো, এটা সিকিউর জন্য 3 স্টার 2 স্টার দিয়ে রাখো। এটা অবশ্যই ছবি সহ লাগবে, এই ছবিটা ড্র করবে। যে আপু যে ছবিটা আঁকলাম না, এই ছবিটা আমাদের আঁকা লাগবে। তাহলে দেখো এখানে কি কি আছে, আমরা অলরেডি এগুলো পড়ে ফেলেছি। ডিম্বক মূল একদম গোড়ার দিকে, যেখান থেকে বৃদ্ধি শুরু হয়েছে, ভ্রূণপোষক বা নিউসেলাস, যেটার গোড়া থেকে আমাদের আর্কিস্পোরিয়াল টিস্যুটা পরবর্তীতে ভ্রূণথলি তৈরি করছে। তাহলে এই যে পুরাটা ভ্রূণথলি, উপরের দিকে প্রতিপাদ কোষ, মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস, নিচের তিনটার মধ্যে ডিম্বাণু আর সহকারী কোষ। অন্তত্বক আর বহির্ত্বক মিলে হচ্ছে গিয়ে ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট। এই যে ডিম্বক রন্ধ্র একটা, পরাগরেণুতে ছিল 20টা, ডিম্বক নাভি, ডিম্বক নারী। তাহলে ডিম্বকের গঠনটা সবার ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ অমি, টিউব নিউক্লিয়াস না, ওটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াসের আরেকটা অংশ, বুঝছো? আচ্ছা, নিউক্লিয়াস কিভাবে ফার্স্ট ড্র করবা? তুমি হচ্ছে গিয়ে কম্পাস দিয়ে একদম বাইরের দুইটা কভার রাখবা, তারপরে মাঝখানে মাঝখানে ফুটা দিয়ে দিবা নিউক্লিয়ার রন্ধ্রের, তাহলেই হয়ে যাবে। এতটুকু পর্যন্ত সবার ক্রিস্টাল ক্লিয়ার? ডিম্বক নাভিটা বুঝো নাই? আচ্ছা, এটা যদি ডিম্বকের নারী বা বোটা হয়, আর এটা যদি পুরোপুরি ডিম্বক হয়, তাহলে ডিম্বক আর ডিম্বক নারীর কানেক্টিং পয়েন্টটা হচ্ছে নাভি। যেমন ধরো আমাদের হচ্ছে বুক আর হলো নিচের পা, তাহলে এই যে আমাদের বুক আর নিচের পাকে মাঝখানে পেটটা জয়েন্ট করছে না, নাভিটা জয়েন্ট করছে না? এখন ধরো আমার হাতটা শরীরের সাথে লাগানো আছে, কি দিয়ে লাগানো আছে? আমার শোল্ডার জয়েন্ট দিয়ে। এই শোল্ডার জয়েন্টটা হচ্ছে নাভি, সোজা কথা, ঠিক আছে? এটা যদি ধরো আমি বললাম যে আমার হাত, এটা হচ্ছে একটা ডিম্বক, এটা হচ্ছে ডিম্বকের রন্ধ্র, এটা হলো মূল, এটা হলো নারী। তাহলে এবার এটা যদি এমন করে থাকে, তাহলে দেখো আমার এই যে রিস্ট জয়েন্টটা, এটার মাধ্যমে আমার এই ডিম্বক পুরাটা হচ্ছে নারীর সাথে জয়েন্ট হয়ে আছে, এটাই হলো নাভি। বুঝতে পেরেছে? বা নাভি জিনিসটা কি, কোথায় সংযুক্ত থাকে? নারীর সাথে তোমার হচ্ছে ডিম্বক, দুইটার কানেক্টিং পয়েন্ট। এই যে আমার হাত যে শরীরের সাথে জয়েন্ট হয়ে আছে, এই শোল্ডার জয়েন্টটা হলো নাভি। এই যে আমি হাতটা এরকম করে আছি, রিস্ট জয়েন্টটা হলো নাভি। মোট কথা দুইটা জয়েন্টকে বলা হবে নাভি, ঠিক আছে? গৌণ থেকে দুইটা নিউক্লিয়াস থাকবে, দুইটা নিউক্লিয়াস একসাথে ফিউশন হয়ে একটা নিউক্লিয়াস হয়ে যায়, এই জন্য সেটা ডিপ্লয়েড, ঠিক আছে? নিউসেলাস কিভাবে ফার্স্ট ড্র করবা? আরে আমি যে এখন আঁকলাম না তোমাদের সামনে মাত্র, ঠিক আছে? আমি যেভাবে আঁকলাম সেভাবেই তোমরা আঁকবা, তাহলেই হবে। ওকে, তাহলে এবারে দেখো আমাদের হচ্ছে যে যদি প্রশ্ন করে যে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটি, তাহলে অ্যান্সার কি হবে বলো? এখানে আমরা যা যা আঁকলাম সবগুলো যদি স্ত্রী গ্যামিটোফাইট হয়, তাহলে স্ত্রী গ্যামিটোফাইট অর্থাৎ মেগাস্পোরের প্রথম কোষ কোনটি? স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটি? এটা কিন্তু এমসিকিউর জন্য জাইগেন্টিক বোম্বাস্টিক ইম্পর্টেন্ট। এক্সিলেন্ট, স্ত্রী রেণু। কি হবে? স্ত্রী রেণু বা ডিম্বাণু অপশনে থাকতে পারে। এবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিম্বকটা পড়লাম, ওদের ডিম্বক রন্ধ্র কিন্তু নিচের দিকে, এটাকে বলা হয় অ্যানাট্রপাস বা অধোমুখী। এই যে ক্রাইটেরিয়াটা পড়লাম, এটাকে বলা হয় অধোমুখী, অর্থাৎ নিচের দিকে রন্ধ্রটা নেমে আছে। ইংলিশে আমরা কি বলবো? অ্যানাট্রপাস। এমন যদি হয় ওর মুখটা বা রন্ধ্রটা নিচের দিকে না তাকায় উপরের দিকে আছে, এই ছবিটা দেখো তাহলে, দেখো এতক্ষণ আমরা অধোমুখী পড়ছি, দেখছো? নিচের দিকে ডিম্বক রন্ধ্র। যদি এমন হয় যে রন্ধ্রটা নিচের দিকে না তাকায় উপরের দিকে তাকায় আছে, তাহলে দেখো আমাদের রন্ধ্র, ক্যালাজা আর ডিম্বক নারী সব এক সরল রেখায়। এতক্ষণ আমরা এমনি পড়ছি, এখন এটা এমনি হয়ে গেছে। রন্ধ্র, মূল, নারী একই সরল রেখায়, এটাকে বলা হবে ঊর্ধ্বমুখী বা অ্যাট্রোপাস। যদি বলা হয় যে ডিম্বক রন্ধ্র, মূল এবং নারী কোন ডিম্বকে একই সরল রেখায় অবস্থান করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অর্থোট্রপাস বা অ্যাট্রোপাস। ওকে, আর যদি নিচের দিকে নেমে থাকে তখন সেটাকে আমরা কি বলবো? ইংলিশে অ্যানাট্রপাস, বাংলায় বলবো অধোমুখী। যদি আমাদের এমন করে থাকে, তাহলে দেখো মাইক্রোপাইলের সাথে ক্যালাজা ফিউনিকিউলাস 90 ডিগ্রি, ক্যালাজার সাথে ফিউনিকিউলাস হচ্ছে 90 ডিগ্রি। যে দেখো এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90, এটাকে আমরা বলি হচ্ছে পার্শ্বমুখী বা অ্যামফিট্রপাস। অ্যামফিট্রপাস। আর দেখো পার্শ্বমুখীর চেয়ে একটু নিচে কিন্তু অধোমুখীর চেয়ে একটু উপরে। অধোমুখীতে আমার মাইক্রোপাইলটা একদম নারীর কাছাকাছি ছিল, দেখো অধোমুখীতে আমাদের একদম হচ্ছে কি ছিল? কাছাকাছি ছিল। কিন্তু এখানে অধোমুখীর চেয়ে একটু উপরে, আবার বক্রমুখীর চেয়ে একটু নিচে, মানে পুরো একদম বাঁকায় বুকায় গেছে, এটাকে বলে বক্রমুখী বা ক্যাম্পাইলোট্রপাস। তাহলে এই যে প্রকারভেদটা, এটা তোমাদের উদাহরণগুলো এমসিকিউর জন্য 3 স্টার।
ঠিক আছে, এটার উদাহরণগুলো এমসিকিউর জন্য খুব ভালো করে পড়তে হবে। আমি আবারও বলি, রন্ধ্র, মূল আর নাড়ি যদি একই সরল রেখায় থাকে সেটা হলো ঊর্ধ্বমুখী। যদি আমাদের রন্ধ্রটা একদম নাড়ির কাছাকাছি থাকে সেটা হলো অধোমুখী। রন্ধ্র আর মূল দুইটাই যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নাড়ির সাথে থাকে সেটাকে বলে পার্শ্বমুখী। পার্শ্বমুখীর চেয়ে একটু নিচে কিন্তু অধোমুখীর চেয়ে একটু উপরে ওটাকে বলবো বক্রমুখী। ঠিক আছে, আসলে 4 নাম্বারটা জরায়ুর মতো লাগতেছে। তাহলে দেখো, এই যে আমরা যে এক্সাম্পলগুলো পড়লাম, এক্সাম্পলগুলো দেখি, এটা দিয়ে কিভাবে বুঝবো যে আচ্ছা ঊর্ধ্বমুখী। তাহলে ঊর্ধ্বমুখীতে আমরা কি পড়বো দেখো, 20 কাটালি, পানিমরিচ, পান আর গোলমরিচ। এটা তোমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, গ্লাসে পানি পান, গ্লাসে পানি পান, গ্লাস দিয়ে গোলমরিচ, পানি দিয়ে হচ্ছে পানিমরিচ, পান দিয়ে হচ্ছে পান, গ্লাসে পানি পান। ধরো আমরা হচ্ছে কক্সবাজারে গেলে কি হিমছড়িতে যাই না? হিমছড়িতে সবাই গেছো? আমরা এখন থেকে হিমছড়ি না পড়ে পড়বো হলো শিমছড়ি। তাহলে শিমছড়ি দিয়ে কি হবে? শিম, রেড়ি, ছোলা, মটর। শীতে হলো শিম, মটর, ছোলা, রেড়ি, শিমছড়ি। হিমছড়ি না পড়ে আমরা এখন কি পড়বো? শিমছড়ি। ঠিক আছে, আচ্ছা। ছন্দ মনে না থাকলে এমনিতে পড়ো, কোনো সমস্যা নাই। পার্শ্বমুখী, ধরো তোমার ক্লাসে একটা মেয়ে আছে, তোমার বান্ধবী আছে, যার নাম পপি। সে অনেক বাইকটা, তুমি তাকে দুষ্টুমি করে কি বলবা? খুদে পপি। খুদে পপি দিয়ে কি হয় দেখো, খুদিপানা, পপি, পালিক, খুদে পপি। আর বক্রমুখী মনে রাখতে পারো কি দিয়ে? কালসাপ, কালকাসুন্দা, সরিষা। ছন্দ না দিলেও হয় এটাতে। তাহলে এগুলো কিন্তু ইংরেজি নাম দিয়ে আসলে তখন তুমি আকাশ থেকে পড়বা, এই জন্য ইংরেজি নাম সব ভালো মতো মুখস্থ করবা। ঠিক আছে, গ্লাসে পানি পান, শিমছড়ি, খুদে পপি, কালাসাপ। তাহলে অধিকাংশ উদ্ভিদের ডিম্বক কোন ধরনের বলো? অধিকাংশ উদ্ভিদে কোন ধরনের পাওয়া যায়? হ্যাঁ, প্রায় সেম সুমা, শুধুমাত্র অধোমুখীতে তোমার হলো রন্ধ্রটা একদম নারীর কাছাকাছি থাকে, আর বক্রমুখীতে একটু দূরে থাকে, আর বাদ বাকি সব সেম। এটাই, কোনটার কোন ছন্দ সেটাই মনে থাকে না। ভেরি গুড। তার মানে 82% উদ্ভিদের ক্ষেত্রে, 82% উদ্ভিদের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কোনটা পাই? অধোমুখী পাই। এবার প্রথম কুইজ, সরিষাতে কোন প্রকারের ডিম্বক পাওয়া যায়? ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী। সরিষা, সবাই উত্তর করো। এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। ঠিক আছে, 75 হচ্ছে পলিগোনাম পৃথা, আর এটা হচ্ছে 82। অর্ধমুখী, অর্ধমুখী বলে কিছু নাই, অধোমুখী। ঠিক আছে, অর্ধমুখী বলে কিছু না। হ্যাঁ রাফি, করেছিলাম। সবাই উত্তর করো। আচ্ছা, তাহলে আমি পোল ক্লোজ করে দিচ্ছি। এটার অ্যান্সার তাহলে কি হবে? আমরা কালসাপ পড়েছিলাম না কিসের মধ্যে? বক্রমুখীতে। তাহলে ঊর্ধ্বমুখীতে কি ছিল আমাদের? ঊর্ধ্বমুখী গ্লাসে পানি পান, এরপরে নিম্নমুখী ছিল হচ্ছে আমাদের শিমছড়ি, খুদে পপি, আর হলো কালসাপ। তার মানে সরিষা হবে কি? বক্রমুখী। ওকে, আচ্ছা। তাহলে